1941 সালের 22 জুন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। সেদিন রাত 3টার পর হিটলারের অনুগত জার্মান বাহিনী রাশিয়া আক্রমণ শুরু করে। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বারবারোসা। 3টি দলে ভাগ হয়ে আক্রমণ শুরু করে জার্মান বাহিনী। আক্রমণের তীব্রতায় রাশিয়ান রেড আর্মিকে পিছু হটতে বাধ্য করে জার্মান বাহিনী। মাত্র 17 দিনের মধ্যেই তারা 3 লাখ রাশিয়ান সৈনিককে বন্দী করা ছাড়াও 2500 ট্যাঙ্ক, 1400 আর্টিলারি গান এবং 250টি রুশ ফাইটার প্লেন বিধ্বস্ত করে জার্মানি। এরপরে কিভাবে জার্মানদের পরাস্ত করে রেড আর্মি আর রেড গোস্ট নামের বিধ্বংসী স্নাইপার, তারও এক কল্পিত চিত্র নিয়ে নির্মিত হয় দ্য রেড গোস্ট মুভিটা। 2019 সালে নির্মিত এই মুভিটি 2021 সালে রাশিয়াতে মুক্তি পায়। এর IMDb রেটিং 6.2 আউট অফ 10। রটেন টমেটোসে 75% ফ্রেশ এবং 62% গুগল ইউজার মুভিটি পছন্দ করেছেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের এক্সপ্লানেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই রাশিয়ার একটা বরফে-ঘেরা জঙ্গলে এক বড় পুলিশের জিপ গাড়ির মতো এসে দাঁড়ায়। 1941 সাল ডিসেম্বর মাস, খুবই ঠান্ডা। গাড়িটা ছিল জার্মানির। সেখান থেকে প্রথমে একজন অফিসার নেমে এগিয়ে যান। এরপর পিছনে কিছু সৈন্য 2জন রাশিয়ান নাগরিক ধরে এনেছে, যাদের মুখ বাঁধা অবস্থায় ছিল। এটা দেখে জার্মান অফিসার জানতে চাই এদেরকে ধরে আনা হয়েছে কেন। মুখ খুলে দেওয়ার জন্য জার্মান অফিসার নির্দেশ দেন। তাদের মুখ খুলে দিতেই জার্মান অফিসার অবাক হয়ে যান, কারণ যাদের ধরা হয়েছে তার মধ্যে একজন স্বয়ং হিটলার। কিন্তু বন্ধুরা, আসলে সে হিটলার নয়, সে ছিল তার মতো দেখতেই আরেকজন, যাকে ফটোকপিও বলা যায়। ইনি আসলে রাশিয়ান মিলিটারি হাসপাতালে সৈন্যদেরকে বিনোদন দেওয়ার জন্য ছিল। এটা শুনে জার্মান অফিসার তাকে অভিনয় করে দেখাতে বলে, সাথে বলে হিটলারের কিছু ডায়লগ দিতে। নকল হিটলার ভাবে হয়তো তার অভিনয় দেখে তাকে ভালো লাগলে ছেড়ে দেবে। সে তখন অভিনয় আর ডায়লগ বলা শুরু করে, কিন্তু তার অভিনয়ের একদম যাচ্ছে তাই অবস্থা। হিটলার যদি এটা দেখতে পেত তখনই তাকে গুলি করে মারত। তার এমন অদ্ভুত অভিনয় দেখে জার্মান সৈন্যরা তো হেসে গড়িয়ে পড়ে। জার্মান অফিসার বলেন, এত হিটলারের মতো দেখতে চার্লি চ্যাপলিন। বিরক্ত হয়ে জার্মান অফিসার তাকে আর তার সঙ্গীকে গুলি করে মারার আদেশ দেন। নকল হিটলার তখন ভয়ে স্রষ্টার নাম স্মরণ করতে থাকে, কিন্তু তাদেরকে গুলি করার ঠিক কয়েক মুহূর্ত আগে জার্মান অফিসারের বুক বিদ্ধ করে আড়াল থেকে আসা একটা গুলি। এরপর এক এক করে সেখানে থাকা বাকি সৈন্যদেরও মেরে ফেলতে থাকে। এমনকি একটা সৈন্য পালিয়ে গাড়ির নিচে লুকিয়েও রেহাই পায়নি। সেখানেও তাকে হেডশট দিয়ে শেষ করে দেয় সেই আড়ালে থাকা স্নাইপার। সব সৈন্য মারা গেলে তাদের জীবন বেঁচে যাওয়ায় সেই নকল রাশিয়ান হিটলার তার সঙ্গীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখনই আড়াল থেকে বেরিয়ে আসে সেই স্নাইপার। সে রাশিয়ার রেড আর্মির এক বিধ্বংসী স্নাইপার, যার নিশানা কখনোই মিস হয় না। তার নাম দিয়েছে সবাই দ্য রেড গোস্ট, আর এই মুভিটা করা হয়েছে তার গল্প নিয়েই। তো এরপর নকল হিটলার তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ দিলে সে কোনো প্রত্যুত্তর করে না। সে সেখানে থাকা মৃত সৈন্যদের কাছে থাকা খাবার আর পানি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় পিছনের কিছু ঘটনা। জার্মান বাহিনী রাশিয়ার সৈন্য বন্দী করলেও কিছু সৈন্য পালিয়ে যেতে সক্ষম হয়। এই সৈন্যরা বিভিন্ন স্থানে বাঘ হয়ে যেতে থাকে। প্রচন্ড ঠান্ডার তীব্রতায় কেউ কেউ মারাও যায়। বাকিরা বাঘ হয়ে জার্মান বাহিনীর সাথে লড়াই চালিয়ে যেতে থাকে। এরকমই একটা রেড আর্মি গ্রুপ দেখা যায়, যারা একজন মুমূর্ষ সঙ্গীকে সাথে নিয়ে চলেছে। মাঝখানে তারা বিশ্রাম নিতে থাকে। তখন দেখে একজন সৈনিক আগে থেকেই সেখানে ঠান্ডায় জমে প্রায় মরতে বসেছে। এই আর্মি গ্রুপের প্রধান হলেন লেফটেন্যান্ট ড্যাড। তিনি ওই মৃতপ্রায় সেনাকে দেখে তাকে প্রথমে সার্চ করতে বলে। সার্চ করে তেমন কিছু পায় না। তখন তারা শিওর হয় এও হয়তো রেড আর্মির সদস্য। তাকেও তখন সাথে নিয়ে নেয় তারা। এরপর রাত হয়ে গেলে তারা একটা জায়গায় তাঁবুটা নিয়ে নেয়। আগুন জ্বালিয়ে সবাই একসাথে বসে গল্প করতে থাকে। আর যে সৈন্যটা আহত আর মুমূর্ষ ছিল তার স্ত্রী তাকে সেবা করছিল, আর সে নিজেও অন্তঃসত্ত্বা ছিল। হঠাৎ কিছুক্ষণ পর সে মারা যায়। তার স্ত্রী তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সবাই তখন নীরব আর শোকাহত। হাসি খুশি মুহূর্ত যেন এক নিমিষেই হারিয়ে গিয়ে সুখে পরিণত হয়ে গেল। তখন লেফটেন্যান্ট ড্যাড বলে, এখন একে আমাদের এখানেই ফেলে যেতে হবে। এরপর দৃশ্য চলে যায় সেখানে, যেখানে নকল হিটলারকে মারার জন্য জার্মান বাহিনী এসেছিল, আর নিজেরাই শেষে মারা যায়। সেখানে অন্য জার্মান টিম এসে পর্যবেক্ষণ করতে থাকে। তারা তখন জানতে পেরেছে একজন অদৃশ্য স্নাইপার একাই তাদের 61 জন সেনাকে মেরেছে। হুট করেই ভূতের মতো এসে সবাইকে মেরে দিয়ে চলে যায় সে। এজন্যই তার নাম দেওয়া হয়েছে দ্য রেড গোস্ট। এই রেড গোস্টকে ধরার জন্য এবার বড় বড় জার্মান অফিসার উঠে পড়ে লেগেছে। তারা বেশ চিন্তিত হয়ে পড়েছে কিভাবে এই রেড গোস্টকে ধরা যায়। এরপর আবার দেখা যায় সেই রাশিয়ান রেড আর্মির দলকে। তারা বেশ কয়েক মাস যাবৎ পথ চলছে তো চলছে,
গন্তব্য আর মিলছে না তাদের। এর মধ্যে তাদের ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, কিন্তু তাদের দলে একজন প্রেগনেন্ট মহিলাও আছে। এবার লেফটেন্যান্ট বলেন তারা দূরের গ্রামে গিয়ে দেখবে কোনো খাবার পাওয়া যায় কিনা। এই টিমে যাকে উদ্ধার করে নেওয়া হয়েছে তার নাম প্রস্টাচেক, আর মরোয়াচেক নামে একজন সৈনিকও আছে। এরপর তারা একটা বাড়ি খুঁজে পায়, সেটা তারা দূর থেকে দূরবীন দিয়ে দেখতে থাকে। অনেকক্ষণ সময় ধরে কারো আনাগোনা দেখতে না পেয়ে তারা তখন এগিয়ে যায় আর খুব সাবধানে তখন বাড়ির ভিতরে ঢুকে। কিন্তু তারা অবাক হয় যে এখানে কেউই থাকে না, অথচ সেই টেবিলে খাবার সাজানো রয়েছে। মরোয়াচেক এত খাবার দেখে এগিয়ে খেতে বসে। সে একটা খাবার খেতে যাবে, সেই মুহূর্তে আরেকজন সেটা ফেলে দেয়। এতে মরোয়াচেক রেগে গিয়ে তাকে মারতে উদ্যত হয়। এমন সময় লেফটেন্যান্ট এসে থামিয়ে দেয় তাদের। এই খাবার না খাওয়াই ভালো, কারণ এতে নিশ্চয় জার্মানরা বিষ মিশিয়ে রেখেছে, যা খেলে তুমি মারাও যেতে পারতে। এভাবে আগে অনেক রাশিয়ান মারা গেছে। এদিকে বেলেয়া প্রেগনেন্ট থাকায় সে রুমে ঢুকেই শুয়ে পড়েছিল। তার এখন প্রায় 8-9 মাস, তাই যে কোনো সময় ডেলিভারি পেইন উঠতে পারে। তাই মরোয়াচেককে তার সাথে রেখে বাকিরা গ্রামে খাবারের সন্ধানে বেরিয়ে যায়। এই সময় সে এলাকায় আসে একদল জার্মান সৈন্য। এই দলের প্রধান ছিল মেজর ব্রাউন, যার দায়িত্ব ছিল রেড গোস্টকে খুঁজে বের করা। এই সময় সার্জেন্ট ক্লেইন রেড গোস্ট সম্পর্কে কিছু বর্ণনা দিতে থাকে। কয়েকদিন ধরে এই এলাকায় জার্মানি সৈনিক মারা যাচ্ছে, কেউ বুঝে উঠতে পারছে না কোন দিক থেকে হুট করে গুলি চলে আসে। কিন্তু মেজর ব্রাউন কথাগুলো তেমন পাত্তা দেয় না, বরং তিনি একটা স্টিম বাথের ব্যবস্থা করতে বলেন। এই শীতের মধ্যে ক্লান্তি আর ঠান্ডা দূর করতে এরকম গোসল খুবই প্রয়োজন এখন মেজরের। কিন্তু এরকম স্টিম বাথের ব্যবস্থা রয়েছে সেই বাড়িতে যেখানে কিনা এখন রেড আর্মিরা আশ্রয় নিয়েছিল। কিন্তু জার্মানিরা জানতো না যে এখানে রাশিয়ান আর্মিরা এসে গাঁটি গেড়ে বসে রয়েছে। জার্মান সেনারা যখন সেখানে গাড়ি নিয়ে এসে দাঁড়ায় তখন ঘরে শুধু ছিল বেলেয়া, আর মরোয়াচেক একটু বাহিরে ছিল। জার্মানদেরকে দেখে বেলেয়া লুকিয়ে পড়ে। জার্মান মেজর ঘরে ঢুকেই প্রথমেই খাবার টেবিলে রাখা সেই খাবারগুলো দেখে। তখন সে বলে, আমার খুব খিদে পেয়েছে, ভালো ভালো কিছু খাবার গুছিয়ে আনো। এক ফাঁকে মরোয়াচেক বের হয়ে তার সঙ্গীদেরকে খবর দিয়ে জানায় যে জার্মানরা তাদের ঘরে ঢুকে পড়েছে, এবং সেই জার্মান টিমে প্রায় 30 জন সৈন্য ছিল, আর রাশিয়ানরা সংখ্যায় ছিল মাত্র 5 জন। তাই তারা সিদ্ধান্ত নেয় সামনাসামনি যুদ্ধে না গিয়ে আগে দূর থেকে পর্যবেক্ষণ করবে, তারপর আস্তে আস্তে কৌশলে তাদেরকে পরাস্ত করবে। এরপর একটা শুকরছানা আনা হয়, কারণ মেজর বারবিকিউ খেতে চেয়েছেন। কিন্তু সৈন্যরা তখন শুকরছানা আনে ঠিকই, কিন্তু সেটা রান্না না করে তার সাথে খেলা আর ছবি তোলা শুরু করে। এই দৃশ্য দেখে মেজর ব্রাউন তখন রেগে যান আর গুলি করে সেই ছানাটাকে মেরে ফেলেন, কারণ তিনি খাবার নিয়ে ফাইজলামি একদমই পছন্দ করেন না। আর এদিকে গুলির শব্দে রাশিয়ান সৈন্যরা ভাবে ভিতরে থাকা বেলেয়াকে তারা মেরে ফেলেছে। কিন্তু যে দূরবীন দিয়ে দেখছিল সে জানায় এমন কিছুই হয়নি, বরং জার্মানরা বাইরে আনন্দ করছিল, আর বেলেয়া তখনও ঘরের কোনায় লুকিয়ে আছে। সে ভয় পাচ্ছিল যে জার্মানরা তার উপস্থিতির টের না পেয়ে যায়, আর এখনো রেড আর্মি তাদের উপর নজর রাখছিল। এক পর্যায়ে সবাই বসে বিশ্রাম নিচ্ছিল। তখন লেফটেন্যান্ট ডেড পুরনো কিছু অভিযানের গল্প বলতে শুরু করে, কিভাবে তারা জার্মানদেরকে হত্যা করেছিল আর তারা কি কি কৌশলে পারদর্শী এসব নিয়ে। তারা যে শুধু দক্ষ স্নাইপার ছিল তাই না, তারা শুধু অস্ত্র নয়, খালি হাতেও মোকাবিলা করতে পারদর্শী ছিল। একথা শুনে একজন সৈনিক অবাক হয়ে যায়, কিভাবে একজন মানুষের পক্ষে এভাবে ট্যালেন্টেড হওয়া সম্ভব। এদিকে জার্মান আর্মিরা বাইরে মেজরের জন্য রান্না করছিল, ভিতরে সার্জেন্ট ক্লেইন আর গ্রেন্তার আলাপ করছিল। হঠাৎ করেই গ্রেন্তার সিন্দুকটা নড়াচড়া করতে টের পায়, আর সে তখন সাথে সাথে গিয়ে সিন্দুকের দরজাটা খুলেই দেখে একটা মেয়ে সেখানে জড়সড় হয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। সে ধারণা করেই নেই এটা কোনো রাশিয়ান পরিবারের মেয়ে হবে, কিন্তু বেলেয়ার চোখ দেখে তার মায়া হয়। সে যেভাবে দরজা খুলেছিল কাউকে কিছু বুঝতে না দিয়েই সেভাবেই বন্ধ করে দেয়, কিন্তু সে শেষ রক্ষা করতে পারে না। মেজর জিনিসটা ফলো করে, আর সে এসে জানতে চায় ভিতরে কি রয়েছে, আর নিজেই তখন সিন্দুকের দরজা খুলে মেয়েটাকে দেখে ফেলে। তাকে তখন বের করে নিয়ে আসে। মেজর রাশিয়ান ভাষা বুঝতো না, তাই গ্রেন্তনের মাধ্যমে বেলেয়ার সাথে কথা বলে। মেজর প্রথমে তার গর্ভের অবস্থা জানতে চায়। বেলেয়া তখন বলে 8-9 মাস। সে আরো জানায় এটা তার আত্মীয়র বাড়ি, সে এখানে দেখা করতে এসেছিল। কিন্তু মেজর সেটা বিশ্বাস করে না। ঘরে খুঁজে দেখে আর রেড আর্মির পোশাক পায়। এরপর মেজর মেয়েটাকে মেরে ফেলতে বলে স্টিম বাথের জন্য চলে যায়। ক্লেইন মেয়েটাকে প্রাণে না মেরে অত্যাচার করতে শুরু করে। মেয়েটাকে অত্যাচার করতে দেখে গ্রেন্তার এ দৃশ্য সহ্য করতে না পেরে বাইরে এসে বমি করে দেয়। এরপর বেলেয়া রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসে, আর দূরবীন দিয়ে সেই দৃশ্য দেখে রাশিয়ান সেনাবাহিনীর মাথায় রাগ উঠে যায়। তারা তখনই আক্রমণ করতে চায়, কিন্তু লেফটেন্যান্ট তাদেরকে বাধা দেয়। কিন্তু এই বাধা না মেনে একজন সামনে এগিয়ে যায়, তার পিছু পিছু আরেকজন যায়। এদিকে বেলেয়াকে গুলি করে মারার জন্য সার্জেন্ট ক্লেইন বন্দুক তাক করে। তখন বেলেয়া বলে, তোমরা বেশি দিন আমাদের দেশে থাকতে পারবে না, তোমাদের পতন হবে
পাবে নিশ্চয়। চরম পরিণতির জন্য অপেক্ষা করো তোমরা। সার্জেন্ট ক্লেইন রাশিয়ান ভাষা না বুঝাই গ্রেন্তারকে বলে অনুবাদ করতে, তবে গ্রেন্তার সঠিক অনুবাদ না করে বলে সে বলছে স্রষ্টা আপনাকে শাস্তি দেবেন। তখন সার্জেন্ট ক্লেইন হাসতে হাসতে গ্রেন্তারকে পিস্তল দিয়ে বলে তাহলে তুমিই গুলি করে মারো তাকে। এদিকে যে দুইজন রাশিয়ান সেনা এগিয়ে এসেছিল তারা দুইজন পাহারা দেওয়া সেই জার্মান সেনাকে আক্রমণ করে। তাদের মধ্যে তখন দস্তাদস্তি শুরু হয়, কিন্তু ঘরের বাইরে তখন গ্রামোফোন বাজছিল, আর তাই সেই শব্দে দস্তাদস্তির শব্দ কেউ শুনতে পায় না। এক পর্যায়ে তারা দুইজন সেই পাহারাদারকে মারতে সক্ষম হয়। অপরদিকে গ্রেন্তার কোনোভাবেই বেলিয়াকে গুলি করতে চায় না, তবুও সে পিস্তল তাক করে যেই না গুলি করতে যাবে তখন ওই কোথা থেকে একটা গুলি এসে গ্রেন্তারের মাথা ভেদ করে চলে যায়। আগমন ঘটে সেই রেড গোস্টের। এবার সে এক এক করে সব জার্মান আর্মিকে শেষ করতে থাকে, আর এই গুলাগুলির শব্দে গড়ে থাকা মেজর ও অন্যান্যরা অবাক হয়ে যায়। রাশিয়ান রেড আর্মিরা রেড গোস্টের এই আক্রমণের স্টাইল দেখে মুগ্ধ, এবং তারাও তখন যুদ্ধের জন্য অগ্রসর হতে থাকে। বাইরে এভাবে গুলাগুলি দেখে মেজর আর সার্জেন্ট সহ অন্যরা কি করবে ভেবে পায় না, কারণ মেজর তখন স্টিম বাথ নিচ্ছিলেন। রেড গোস্ট ঘরের কাছে চলে এসেছে। মেজর তখন এক প্রকার উলঙ্গ অবস্থায় ধরা পড়ে যাবেন অবস্থা। একে তো তার গায়ের উপর কোনো কাপড় নেই, তার উপর আবার বাইরে রেড গোস্ট উড়িয়ে দেবে তাকে। কোনো উপায় না পেয়ে সে তখন উলঙ্গ অবস্থায় পালানোর সিদ্ধান্ত নেন। তিনি ক্লেইনকে বলেন 3 অবধি গুনার সাথে সাথেই তারা একসাথে দৌড় দিবে। কথা মতো তাই দৌড় দেন, আর রেড গোস্ট তার দিকে গুলি ছুড়লেও ভাগ্যক্রমে বেঁচে যান। তারপর একটা ঘরের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে বেলিয়াকে খুঁজতে খুঁজতে একটা খড়ের গাদার মধ্যে পাওয়া যায়, আর রেড গোস্ট বেশি দূর পর্যন্ত যেতে পারছিল না, কারণ তার সামনে একজন জার্মান আর্মি ছিল, আর সে তাকে প্রতিহত করতে থাকে। অপরদিকে রাশিয়ার লেফটেন্যান্ট ড্যাট গুলি করে সেই জার্মান সেনাকে মেরে দেয়, আর রেড গোস্ট তখন এগিয়ে যায় মেজরের ঘরের দিকে, কিন্তু সেখানে শুধুমাত্র ক্লেইন ছিল। সে তখন রেড গোস্টের উপর গরম পানি ছুড়ে মারে, এরপর পালিয়ে যায়। কিন্তু বাইরে এসে সে হুচটকে একটা লোহার খাম্বায় বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে জ্ঞান হারায়। এদিকে মেজর উলঙ্গ অবস্থায় একটা ঘরের আড়ালে দাঁড়িয়ে রয়েছে, আর আরেক পাশে দাঁড়িয়ে রয়েছে জার্মান একজন আর্মি। মেজর তখন জানতে চায় তাদের উপর কতজন আক্রমণ করেছে। সে জানায় মাত্র 5 জন, কিন্তু তার মধ্যে রয়েছে রেড গোস্ট। এরপর তারা প্ল্যান করে কিভাবে রাশিয়ার রেড আর্মির সাথে যুদ্ধ করা যায়, সেভাবে তারা পজিশন নিয়ে নেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। একজন রাশিয়ান রেড আর্মি একজন জার্মান আর্মিকে বের করে নিয়ে আসে, আর বাকিরা তখন তাকে গুলি করে জাজরা করে দেয়। এরপর একজন জার্মান আর্মি মেশিন গান নিয়ে বসেছিল, সে তখন পালিয়ে যেতে চায়, কিন্তু সেও তখন কুপকাত হয়ে যায়। এভাবে একে একে সব জার্মান আর্মি শেষ হলেও মেজর ব্রাউন তখনও জীবিত ছিল। তাকে মারার জন্য যখন সেই ঘরে যায় দেখা যায় উলঙ্গ অবস্থায় সে পালিয়েছে। এদিকে রেড গোস্ট যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তাকে তখন অন্য আর্মিরা ঘরে নিয়ে যায়, কিন্তু এখনো একজন জার্মান আর্মি বেঁচে ছিল, যে কিনা লোহার খাম্বায় আঘাত লেগে জ্ঞান হারিয়েছিল। সে ছিল শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায়। এরপর দেখা যায় রাশিয়ান সেনাবাহিনী ঘরে বসে খাওয়া দাওয়া করছিল, আর রেড গোস্ট তখনও অজ্ঞান ছিল। এদিকে লেফটেন্যান্ট ড্যাড বাকিদের সাথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে থাকে। এমন সময় বেলিয়ার ডেলিভারি পেইন শুরু হয়। লেফটেন্যান্ট ও অন্য এক সেনা মিলে তাকে সাহায্য করে। বেশ সময় পার হবার পর একটা ছেলে সন্তান জন্ম দেয় সে। এরপর কিছু সময়ের জন্য সেখানে খুশির আমেজ বয়ে যায়। রাশিয়ার সেনাবাহিনী সেখানে বেশ ভালোভাবেই অবস্থান নিয়েছে। পরের দৃশ্যে দেখা যায় মেজর ব্রাউন একটা মেয়েদের ড্রেস পরে কোনো রকমে পালিয়ে নিজেদের ক্যাম্পে এসে পৌঁছায়। এরকম অবস্থা দেখে জার্মান কমান্ডার, অফিসার ও অন্যান্যরা বেশ রসাত্মক ও মজা করতে থাকে। এরপর তাকে আসল ঘটনা বলতে বলে। সব শুনে তখন অফিসার বলে মাত্র 5 জন মিলে এতজনকে মেরেছে। তখন তারা তাদের পুরো টিম নিয়ে যাবার প্ল্যান করে। জার্মানিদের এই টিমে আগের থেকে অনেক বেশি সেনা ছিল। এদিকে গড়ে থাকা রেড গোস্ট হঠাৎ লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে। এটা দেখে লেফটেন্যান্ট ড্যাড বলেন রেড গোস্টরা কয়েক মাইল দূর থেকেও জার্মানদের গন্ধ পায়। সে যখন উঠে গেছে তার মানে সামনে হয়তো অনেক বড় যুদ্ধ অপেক্ষা করছে। রেড গোস্ট ততক্ষণে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়, আর লেফটেন্যান্ট ড্যাড তখন সবাইকে প্রস্তুতি নিতে বলে আসন্ন যুদ্ধের জন্য। এরপর পুরো একদল আর ভারী অস্ত্র সহ জার্মান টিম সেই ঘরের কাছে আসে। এরপর জার্মান কমান্ডার সবাইকে একসাথে ফায়ারিং করতে বলে। সাথে সাথেই গোলাগুলির তীব্র শব্দে কেঁপে ওঠে পুরো জায়গা। রাশিয়ার কমান্ডার আগে থেকেই বাইরে মেশিন গান নিয়ে রেডি ছিল। সে এবার জার্মানদের লক্ষ্য করে ফায়ারিং করতে বলে, আর 2 জন ঘর থেকে আক্রমণ করতে থাকে। এদিকে মেজর ব্রাউন কমান্ডারের কাছে কিছু সৈন্য চায়, যাতে এগিয়ে গিয়ে যুদ্ধ করতে পারে। মেজর এবার টিম নিয়ে এগুতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত রেড গোস্ট দূর থেকে হেডশট দিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে। এদিকে ঘরের ভিতর থেকে 2 জন সমান তালে আক্রমণ করতে থাকে। অন্যদিকে বেলিয়া তার বাচ্চাকে চুপ করাতে ব্যস্ত। এক ফাঁকে এই ঘর
পরে জার্মানি এক আর্মি গ্রেনেড ফেলে, কিন্তু তারা তখন সেই গ্রেনেড বাইরে ছুঁড়ে ফেলে জার্মান সেনাকে ব্লাস্ট করে দেয়। এদিকে লেফটেন্যান্ট ড্যাড মেশিন গান দিয়ে আক্রমণ করতে করতে একসময় জার্মানদের কাছে গিয়ে ধরাশায়ী হয়। সেই জার্মান সেনা এগিয়ে এসে লেফটেন্যান্টকে মারতে গেলেই রেড গোস্ট তখন তাকে হেডশট দিয়ে মেরে ফেলে। এদিকে ঘরের মধ্যে একজন জার্মান সেনা বুম নিয়ে ঢুকে পড়ে, আর তাদের মধ্যে তখন দস্তাদস্তি শুরু হয়। এক পর্যায়ে জার্মান আর্মি তার কাছে পরাস্ত হয়। তখন সেই আর্মির বেগে মদ পেয়ে রাশিয়ার সেনারা পাগলের মতো মদ খেতে থাকে। বাইরে এসে সে লেফটেন্যান্টকেও মদ খাওয়ায়, তারপর গুলি নিয়ে জার্মান আর্মিদের উপর ব্রাশ ফায়ার করতে শুরু করে পাগলের মতো। তার নিজের গায়েও তখন গুলি লাগে, কিন্তু সে কোনো পাত্তাই দেয় না। এক পর্যায়ে মেজর ব্রাউন পিছন থেকে এসে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর মেজর ব্রাউন দেখে তার সামনে দাঁড়িয়ে আছে রেড গোস্ট নিজেই। এবার তারা দুজন গোলাগুলি বাদ দিয়ে হাতে হাতেই লড়াই করতে শুরু করে। দুজনের মধ্যে এক বিশাল ফাইটিং শুরু হয়। একবার এ ওকে মারছে, আরেকবার ও একে। এবার একটা গুলি বের করে ব্রাউন যেই গুলি করতে যায় তখন রেড গোস্ট একটা ছুরি ঢুকিয়ে দেয়, আর ব্রাউন তখন সেখানেই মারা যায়। এরপর রেড গোস্ট যখন উঠে এগুতে যায় তখন সেই গাপটি মেরে থাকা ক্লেইন পিছন থেকে উঠে রেড গোস্টকে ধরাশায়ী করে দেয়, আর সেখানেই সে মারা যায়। তাকে মেরে তখন ক্লেইন অট্টহাসিতে ফেটে পড়ে, কিন্তু তার হাসিও বেশিক্ষণ পর্যন্ত থাকে না। পিছন থেকে রাশিয়ার রেড আর্মি তাকে গুলি করে শেষ করে দেয়। এভাবে প্রায় 70 জন জার্মান আর্মিকে শেষ করতে সক্ষম হয়। এরপর আবার সেই মুভির প্রথম দৃশ্যের মতো দেখা যায় সেই নকল হিটলারের সাথে আরো কিছু রাশিয়ান লোক ধরে এনে রেড গোস্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কেউই তখন বলতে রাজি হয় না। তখন শুরু করে টর্চার। একটা বাচ্চাকে নিয়ে এসেও তারা তখন মারতে উদ্যত হয়। তখন নকল হিটলার বলতে যায় রেড গোস্ট সম্পর্কে, আর কোথা থেকে যেন গুলি এসে জার্মান সেনাদের এক এক করে হেডশট দিয়ে শেষ করে দিতে থাকে। এরপর দেখা যায় এটা অন্য এক রেড গোস্ট। একজন মারা গিয়েছে, তো তাতে কি হয়েছে, আরেকজনের তখন আবির্ভাব ঘটে। আর তখন নকল হিটলার বলতে থাকে রেড গোস্টরা কখনো মারা যায় না। আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। তো এই ছিল আমাদের আজকের মুভির ঘটনা। আশা করি শেষ পর্যন্ত আপনারা ঘটনা শুনে চমকে গেছেন। ভবিষ্যতে এমন আরো অনেক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।